বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হালের সবচেয়ে আলোচিত বিষয় কোটা। আমার ফেসবুক বন্ধুদের একটা বড় অংশই আমার অবস্থান জানতে চেয়েছেন বা অনেকে কোটা সংস্কারের পক্ষে কথা বলার জন্য অনুরোধ করে মেসেজও পাঠিয়েছেন বা কমেন্ট করেছেন। আমি একটা কথা বলতে চাই, আমি অবশ্যই মেধার পক্ষে। এবং আপনাদের একটা তথ্য দেই, অনেকেই জানেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। আমরা 5 ভাই বোন উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও এবং বিভিন্ন জায়গায় এস্টাবলিশ থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ এই এস্টাবলিশমেন্টটা আমরা নিজের যোগ্যতায় করেছি। আমরা কোনো রকম কোটা ব্যবহার করিনি, সেটা সরকারি হোক বেসরকারি হোক। আমরা বেশিরভাগই প্রাইভেট সেক্টরে সেটেল। তো একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে বর্তমানে এই কোটা আন্দোলনে যদিও বলা হচ্ছে কোটা সংস্কার, কিন্তু আমার একটা জায়গায় আপত্তি আছে। সেটা হচ্ছে বারবার যদিও বলা হচ্ছে কোটা সংস্কার কোটা সংস্কার কোটা সংস্কার, মেধাভিত্তিক মূল্যায়ন, কিন্তু দিন শেষে টার্গেটে পড়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। তো যে কারণে আমার আপত্তি বা এই আন্দোলনের প্রতি সমর্থন অনেকটা শিথিল। একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। এই কোটায় কতজন লোক চাকরি পেয়েছে বা এই কোটায় কতজন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, কিছু মজার তথ্য বের হয়ে এসছে। আসলে সবচেয়ে খারাপ কোটা যদি বলি, প্রথম 3-4টার মধ্যেও কিন্তু মুক্তিযোদ্ধা কোটা নাই। 1 নাম্বার আমার দৃষ্টিতে খারাপ কোটা হচ্ছে পোষ্য কোটা। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কোটায়, অন্যান্য কোটায় কোটা কত % হবে সেটা উল্লেখ করা থাকলে ওই পোষ্য কোটার ক্ষেত্রে কোনো সংখ্যা উল্লেখ নাই। অর্থাৎ ধরেন বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে একটা বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, প্রায় 250 ছাত্রছাত্রী, অকৃতকার্য ছাত্রছাত্রী, অর্থাৎ যারা ভর্তি পরীক্ষায় পাশই করতে পারেনি, তাদেরকে ভর্তি করা হয়েছিল। এবং এরা সবাই পোষ্য কোটার, অর্থাৎ কোনো ওই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের সন্তান বা ভাই। মজার ব্যাপার, পোষ্য কোটায় ভাই বোনরাও আছেন, অদ্ভুত না? অথবা কোনো ওই বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো কর্মকর্তা কর্মচারী, তাদের ভাই বোনরাও এই ফ্যাসিলিটি পান। সো এটা নিয়ে কিন্তু এই আন্দোলনে কথা হচ্ছে না। আমাদের যে বাহিনীগুলো আছে সরকারি, বিভিন্ন পুলিশ, বিজিবি, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই প্রত্যেকটাই কিন্তু ব্যাপক মাত্রায় পোষ্য কোটা আছে, অনেকটা অলিখিত বলতে পারি। ধরেন স্কুল কলেজগুলোর কথা যদি চিন্তা করি, বাংলাদেশের এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যাক্সিমামই কিন্তু বিভিন্ন বাহিনী কর্তৃক পরিচালিত, ভালো মানের স্কুল যেগুলো। সো এই স্কুলগুলো অনলি 20-25% হচ্ছে এই সাধারণ মানুষরা সুযোগ পায়। অনলি 20-25% খোঁজ নিয়ে দেখেন। আর বাকি পুরোটাই হচ্ছে তাদের ভেতরকার লোকজন সুবিধা পায়। হ্যাঁ, এগুলো নিয়েও কিন্তু এই আন্দোলনে কোনো কথা হচ্ছে না। আপনার বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, যে গ্রামে ধরেন একজন লোকও শিক্ষিত না, সেই গ্রামেও একজন সরকারি চাকরিজীবী আছেন। আপনারা বলতে পারেন কি সেই চাকরিটা? একটু চিন্তা করেন। আচ্ছা, আমি সহযোগিতা করছি। সেটা হচ্ছে চৌকিদার, সরকারি চাকরির সর্বনিম্ন পদবি বা পোস্ট, অর্থাৎ সবচেয়ে ছোট পদের ছোট সরকারি চাকরি। বাট চৌকিদারের কিন্তু গ্রামে একটা সম্মান আছে, যতই ছোট হোক। সো মজার ব্যাপার, সারা বাংলাদেশেই কিন্তু এই চৌকিদার নিয়োগ হচ্ছে কিন্তু আপনার এই পোষ্য কোটায়। অর্থাৎ যে ব্রিটিশ আমলে দাদা ছিলেন চৌকিদার, তারপরে দাদার ছেলে অর্থাৎ বাবা হয়েছেন চৌকিদার, তো বাবার পরে ছেলে হয়েছেন চৌকিদার, ছেলের পরে আবার ছেলের ছেলে হবে চৌকিদার।
দফাদার আর একটা পজিশন আছে, আপনারা অনেকে জানেন, সেটাও সেম, এই একই। এগুলো নিয়েও আপনাদের কোনো কথা নেই, বলতে পারেন ওগুলো অনেক ছোট পোস্ট পদ্ধতি। ভাই, শৃঙ্খলা যখন আনতে চাবেন তখন আপনার ছোট বড় সব জায়গায় কিন্তু ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু প্রায় প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটার একটা ব্যাপক সুবিধা পায় তাদের সন্তানরা ভর্তির ক্ষেত্রে, প্লাস ওই প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে। সো পোষ্য কোটা নিয়ে আপনারা একটু পড়াশোনা করেন। আমি আমার স্টাডিতে সবচেয়ে খারাপ কোটা পেয়েছি পোষ্য কোটা। আবার ধরেন এটা নিয়ে কথা বলা তো একটু রিস্কিও। বাংলাদেশে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে 60% কোটাই কিন্তু মহিলাদের জন্য বরাদ্দ করা। আচ্ছা, আপনি যখন কোটা সংস্কার চাবেন বা বাতিল চাবেন, মেধাভিত্তিক চাবেন, মেধাভিত্তিক চাইলে তো আপনার কোটাই থাকতে পারবে না। আপনি যখন যখন মূল্যায়নের হাতিয়ার হবে, তখন তো সেখানে কোনো সংস্কার হবে কেন, এটা বাতিল হবে। আপনার তো এই মানে দ্বিমুখী কথাবার্তা বলা যাবে না। আপনি মুখে বলবেন এক কথা, আর আবার বাস্তবায়ন চাবেন আপনার সুবিধা মতো, সেটা তো হবে না। সো সংস্কার যখন চাবেন বা বাতিল চাবেন, সংস্কার এখন সবাই বলছে, কেউ বাতিল চাচ্ছে না, সবাই চাচ্ছে যৌক্তিক সংস্কার। তো যৌক্তিক সংস্কারটা কি সেটাও কেউ বলছে না। মানে একটা অদ্ভুত জিনিস। আলটিমেট গোল হচ্ছে এই আন্দোলনগুলোকে যদি আপনারা পর্যালোচনা করেন, অন্য কোনো কোটা নিয়ে কথা নেই, একমাত্র মুক্তিযোদ্ধা কোটা নিয়েই তাদের টার্গেট। হ্যাঁ, এবং যত রকম অপমাননাকর কথাবার্তা এই মুক্তিযুদ্ধ নিয়ে বর্তমানে ছড়ানো হচ্ছে। সো এই জন্যই এই কোটায় আন্দোলনে শুরু থেকে আমি কিছুটা বিভ্রান্তিতে আছি যে আসলে এরা চায়টা কি। সো আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝতে পারবেন। কোমলমতি শিক্ষার্থীদের ভুলভাল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছে। দিন শেষে আমি একটা জিনিস বলি, আমি অবশ্যই কোটা সংস্কার না, কোটা বাতিল চাই। আপনারা যেহেতু মেধাভিত্তিক চাচ্ছেন, আমিও মেধাভিত্তিক চাই, অবশ্যই মেধাভিত্তিক চাই, এবং সেটা অবশ্যই বাতিল করতে হবে। তাহলেই মেধাভিত্তিক বাংলাদেশ হবে। আপনি আপনার সুবিধা মতো সংস্কার করবেন, আপনার পছন্দেরটা রাখবেন আর অপছন্দেরটাকে বাতিল করবেন। দিস ইজ নট ফেয়ার। বাতিল করলে টোটালি বাতিল, কোটা ফোটা কিচ্ছু দরকার নেই, ডিরেক্ট মেধাভিত্তিক হবে। আপনার মেধা চাচ্ছেন, মেধাই হওয়া উচিত, অবশ্যই আমি সেটা মনে করি। এবং আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি মারা যাওয়ার পর রাষ্ট্রীয়ভাবে সমাহিত হয়েছেন। যথেষ্ট সম্মান আমরা পেয়েছি। আমরা 5 ভাই বোন উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে চাকরি কোনো জায়গায় আমরা কোটা ব্যবহার করিনি। সো আমাদেরকে কেউ কোটা দিতে পারবে না, সেই সুযোগ রাখিনি। সো আল্লাহ আপনাদের ভালো রাখুন, শুভ বুদ্ধির উদয় হোক সবার, এবং কোটা অবশ্যই বাতিল হওয়া উচিত। সংস্কার কিসের? কোটা মানেই আপনার আবার সেই স্বজনপ্রীতি, আবার সেই আপনার ওই পোষ্য কোটা, এই কোটা সেই কোটাগুলো রয়েই যাবে। সো আপনারা যেহেতু মেধাভিত্তিক চাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় মেধাভিত্তিক হওয়া উচিত। এক জায়গায় হবে, এক জায়গায় হবে না, এটা চলতে পারে না। এই জায়গাটা আপনারা বিবেচনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।